Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 8 subject Bengali. এই বেঙ্গলি সাবজেক্টেরই কিন্তু কবিতা আজকে তোমাদের সামনে শেয়ার করব। কোন কবিতাটা? কবিতাটা হচ্ছে এই বই থেকে অর্থাৎ সাহিত্য মেলা এই বইয়েরই কিন্তু কবিতা গড়াই নদীর তীরে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা অনেক দিনই শেষ হয়ে গেছে, আর সামনে কিন্তু থার্ড সামেটিভ। এই থার্ড সামেটিভ পরীক্ষার আগে কিন্তু একটা বড় উৎসব আমাদের কিন্তু সামনে রয়েছে, মাত্র আর হাতে গোনা 2-3টে দিন রয়েছে। এই 2-3টে দিনের মধ্যে যদি আমরা এই গড়াই নদীর তীরে কবিতাটা যদি একটু পড়ে নিতে পারি, বা এখান থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো যদি তোমাদের সামনে শেয়ার করে দিতে পারি, তাহলে কিন্তু তোমরা স্বাধীনভাবে এই পুজোর আনন্দটা উপভোগ করতে পারবে। তাই আমি আজকে তোমাদের সামনে গড়াই নদীর তীরে আলোচনা করব কোন বই থেকে, এই যে সাহিত্য মেলা এই বই থেকে। অর্থাৎ সকলের কাছেই এই একটাই বই, অর্থাৎ এটা সরকারি বই, অর্থাৎ সব স্কুলেই কিন্তু এই বইটি আছে। অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের যারা পড়ো তাদের সকলেরই কিন্তু এই বইটাই আছে। সবাই কিন্তু বইটা নিয়ে বসবে, আর এই যে গড়াই নদীর তীরে এখান থেকে কিন্তু শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে তোমরা যদি বইটা নিয়ে বসো, তাহলে কিন্তু পাই টু পাই অর্থাৎ প্রত্যেকটা লাইন পড়বো এবং তার মানেটা জানবো, এবং এখান থেকে যে যে কোশ্চেনগুলো আসার মতো সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। তা দেখো, এখানে আসার আগেই আমি দেখতে পাচ্ছি যে গড়াই নদীর তীরে দেখো জসিমউদ্দিন। এই জসিমউদ্দিন এর নাম কিন্তু আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি। এই জসিমউদ্দিন হলেন একজন পল্লী কবি তথা উপন্যাসিক তথা সাহিত্যিক। ইনি জন্মেছিলেন কোথায়? বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের ফরিদপুর জেলায় ইনি জন্মগ্রহণ করেছিলেন। ইনি বাংলাদেশেরই কবি, অর্থাৎ বঙ্গকবি এই জসিমউদ্দিন। এই জসিমউদ্দিনের লেখা কিন্তু এই কবিতাটা কিন্তু গড়াই নদীর তীরে। এবার দেখো, এই গড়াই নদীটা আবার কি? এই গড়াই নদীটা হলো যে গঙ্গা নদীর শাখা নদী, বা বলতে পারো যে এটা পদ্মার মেন, অর্থাৎ গঙ্গার প্রধান শাখা পদ্মা। এই পদ্মা থেকে কিন্তু এই গড়াই নদীটি বেরিয়েছে। এটা বাংলাদেশেই কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে পদ্মা নদী, আর এই পদ্মারই শাখা কিন্তু এই গড়াই নদী। তাহলে এই গড়াই নদীর তীরে এর বর্ণনাটাই কিন্তু এই কবিতাটার মধ্যে রয়েছে, এবং সেই বর্ণনাটা এতটাই সুন্দর। অর্থাৎ পল্লী কবি বলেছেন, পল্লী কবি মানে পল্লী প্রকৃতির কবি। তিনি দেখো, এই 1900 সালে যে সমস্ত কবিরা জন্মেছিলেন তারা সকলেই কিন্তু প্রকৃতিকে নির্ভর করে, অর্থাৎ প্রকৃতি ছাড়া তখন কিন্তু আর কোনো কিছু সুন্দর ছিল না। এই প্রকৃতিকে নির্ভর করে নানান কবিতা লিখেছেন, নানান গান করেছেন। এই জসিমউদ্দিনও তাই, উনি এই ছোটদের জন্য কবিতা লিখেছেন, উঁচু ক্লাসের জন্য লিখেছেন, অর্থাৎ পল্লী কবি কবি হিসাবে তিনি কিন্তু খ্যাতনামা আছেন, অর্থাৎ খ্যাতনামা কবি হিসাবে কিন্তু পল্লী কবি নামে তিনি পরিচিত। এই পল্লী কবি সম্পর্কে একটুখানি জেনে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব কোথায়? বইতে। এই বইতে গিয়ে আমরা লাইন বাই লাইন আলোচনা করব, এবং এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু প্রশ্নই নয়, এই প্রশ্নর সাথে সাথে যে উত্তরগুলো হবে, অর্থাৎ সেই প্রশ্নটির উত্তরগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো। তাই আমি এখানে লিখেছি যে 100% কমন, অর্থাৎ এই ভিডিও থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসবে তো সব কোশ্চেনই কিন্তু এই আমি যেগুলো শেয়ার করব এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এছাড়া বড় কোশ্চেন তোমরা কিভাবে লিখবে সেই লেখার প্যাটার্নটা কিন্তু আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো, শুরুতেই আমি বলবো যে এই বই থেকে আমি শেয়ার করবো, অর্থাৎ সাহিত্য মেলা বই, অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বই। বইটা নিঃসন্দেহে খুব ভালো বই, অনেক বছর ধরে চলছে। আর এই বইটা থেকে কিন্তু শেয়ার করব। দেখো, সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী, এই বইয়েরই কোন কবিতাটা আলোচনা করব? অর্থাৎ গড়াই নদীর তীরে। এই যে গড়াই নদীর তীরে, এই গড়াই নদীটা কি নদী? অর্থাৎ গড়াই নদী গঙ্গারই একটা শাখা নদী বলতে পারো, বা পদ্মা, এটা নিয়ে দ্বিমত আছে পদ্মার শাখা নদী হিসাবে। তো গঙ্গার মেন শাখাটাই কিন্তু পদ্মা, তখন এই পদ্মাটাই গঙ্গা নাম ছিল, এবং তারই একটা শাখা। দেখো, গঙ্গা থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট থেকে যখন দুটো ভাগে ভাগ হয়ে একটা শাখা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরে পড়েছে, আর অপর শাখা ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটাও কিন্তু বঙ্গোপসাগরে পড়ছে। এই পদ্মা নদীর থেকেই কিন্তু এই গড়াই নদীটা সৃষ্টি হয়েছে। তো দেখো, আমরা এখানটায় একটু চলে যাব লেখক পরিচিতিতে, অর্থাৎ কোনো কিছু পড়ার আগে সেই কবিতাই হোক গানই হোক, তো এই কবিতাটা খুবই সুন্দর কবিতা। এই কবিতাটা আর কবি হলেন জসিমউদ্দিন। এই জসিমউদ্দিন কে একটুখানি যদি জেনে নিই। দেখো, উনি জন্মেছিলেন, আমি ডিটেলস প্রশ্নে তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু তার আগে এখানে বইতে যেটুকু আছে এটুকু কিন্তু আমাদের আলোচনা করতেই হবে। তাই দেখো, এই জসিমউদ্দিন পল্লী কবি 1904 সালে জন্মগ্রহণ করেন, আর 1976 সালে ইনি কিন্তু পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান। তো দেখো, এই যে আমি এখানে 1904 সাল দ্বিমত আছে, এখানে 1904 সাল কোনো বইতে দেখা আছে,
3 সাল। তো যাই হোক 3 সাল 4 সাল এর মধ্যেই পল্লীকবি হিসাবে সর্বাধিক অর্থাৎ সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুর। দেখো এই অধুনা বাংলাদেশ তার মানে যেই সময়টা অর্থাৎ 1904 সাল কবিতাটা উনি জন্মেছিলেন, 1904 সাল থেকে 1976 এর আগে ইনি কিন্তু এই কবিতাটা লিখেছিলেন। এই কবিতাটা লেখার সময় তখন কিন্তু এই বাংলাদেশ নাম ছিল না, তখন কিন্তু সবই বঙ্গদেশ। 1947 সালে আমাদের দেশ পশ্চিমবঙ্গ, আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর তারই পাশাপাশি 1971 সালে গিয়ে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই বলছে যে এই অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায়, আমাদের যেমন নদিয়া জেলা ঠিক এরকম ফরিদপুর জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত নদিয়া জেলা। তো এটাও কিন্তু দেখো এই বাংলাদেশের ফরিদপুর জেলায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর এই নকশি কাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট ও তার অমর সৃষ্টি। তার মানে দেখো এই নকশি কাঁথার মাঠ আমরা যখন 9, 10-এ উঠবো, তোমরা সবে 8, 9, 10 আর একটা বছর পরেই কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যাব, অর্থাৎ এই নকশি কাঁথার মাঠ, রাখালি এটা থেকে পেয়ে যাবো। এই নকশি কাঁথার মাঠ কিন্তু একটা সুন্দর পৌরাণিক কাহিনী, একজন নায়ক নায়িকার কাহিনী। তো নায়ক ভুল করে চলে গেলে নায়িকা বসে বসে এই একটা কাঁথায় লিখে এই কাঁথায় লেখার কাহিনী কিন্তু এই নকশি কাঁথার মাঠ। এরই পাশাপাশি দেখো বেদের মেয়ে শীর্ষক সরি গীতিনাট্য ও চলে মৌসুমী নামক ভ্রমণ কাহিনী ও ঠাকুরবাড়ির আঙিনায় গ্রন্থ রচনায় তার সাহিত্য প্রতিভার অন্যতম অর্থাৎ অনন্যতা ধরা পড়েছে। এই পাঠ্যাংশটি তার এই সজনবাড়িয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো এই সজনবাড়িয়ার ঘাট বা বাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসতেই পারে। আর ওনার জন্ম কবে আর মৃত্যু কবে সেটা ওনার বিখ্যাত বই অর্থাৎ বইগুলির মধ্যে দেখো এই নকশি কাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত ইত্যাদি। দেখো তাহলে জসীমউদ্দীন কোন অভিধায় অভিহিত? দেখো পল্লী কবি, দেখো এই যে পল্লী কবি, পল্লী কবি অভিধায় অধিক, অর্থাৎ এই পল্লী কবি কাকে বলা হয়? অর্থাৎ পল্লী বাংলার কবিকে কবি বলি পল্লী কবি বলা হয়। তার লেখা দুটি কাব্যগ্রন্থে দেখো এই যে নকশি কাঁথার মাঠ, রাখালি এই দুটো দিলেই হয়ে যাবে, বা ধানক্ষেত যে কোনো দুটো দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা নদী সম্পর্কে জানলাম আর জানলাম হচ্ছে এই কবি জসীমউদ্দীন সম্পর্কে জেনেছি। এবার দেখো আমরা এই চিত্রটার মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছি যে একটা নৌকা ভেসে চলেছে আর চারিদিকে গাছপালা আর একদিকে ছোট্ট একটা গ্রামের মতন আর ছোট দুটো কুটির। এই কুটিরেরই বর্ণনা কিন্তু এই কবিতায় রয়েছে। আর কবি তার অসাধারণ বর্ণনার মধ্যে দিয়ে এই পল্লী প্রকৃতির যে সৌন্দর্য উনি বর্ণনা করেছেন। তাই আমরা চলে আসি কবিতায়। দেখো গড়াই নদীর তীরে এই কুটিরখানির লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। দেখো গড়াই নদীর তীরে যে অবস্থিত ছোট্ট কুটির, সেই কুটিরে কি ঘিরে রয়েছে? ঘিরে রয়েছে ছোট ছোট লতাপাতা আর মায়ার সঙ্গে ঘিরে রয়েছে। অর্থাৎ লতাপাতারা কি করে? লতা জাতীয় সব গাছই কিন্তু কি হয়, কোনো কিছু কি অবলম্বন করে জড়িয়ে ধরে তাকে ওঠে, অর্থাৎ মায়ায় মায়ায় যেন জড়িয়ে থাকে। তেমন এমনভাবে জড়িয়ে থাকে যেন আত্মীয় আত্মীয় এইরকম একটা ব্যাপার নিয়ে। বাতাসে হেলিয়া আলোয় খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, কি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কোটি কোটি। দেখো উঠানের কোণে ছোট ছোট ফুলগুলো ফুটে থাকে, সেই ফুলগুলো যেন তার ফুটে থাকাটাকে যেন খুব হাসির মতো মনে হয়েছে। অর্থাৎ উঠানের কোণে যখন ফুলগুলি ফুটে থাকে তখন তাদের দেখে মনে যেন ফুলগুলি হাসছে। তাহলে আমরাও দেখেছি যে ছোট ছোট ফুল যখন বাড়িতে কোথাও ফুটে থাকে একসঙ্গে অনেকগুলো, সেই গাঁদাই হোক আর চন্দ্রমল্লিকাই হোক, যে কোনো ফুল যখন ফুটে থাকে না, বা ঘাসফুলি হোক, তারা যখন ফুটে থাকে তাদের দেখে মনে হয় যেন ফুলগুলো হাসছে। মাচনের ওপর, এই মাচনটা আবার কি? মাচন কথার অর্থ হচ্ছে যে মাচা। মাচনের পরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাড়। অর্থাৎ শিম আমরা দেখেছি একটা বেন জাতীয় একটা সবজি আর লতা জাতীয় গাছ। লাউ কুমড়ো তো আমরা সবাই জানি, আর কুমড়ো তো দেখেছি। লাউটা মাটিতেও হয় মাচাতেও হয়, তো কুমড়োও তাই এই কুমড়োও মাটিতে হয় আবার মাচাতেও হয়। তো মাচনের উপরে কি রয়েছে? শিম লতা আর লাউ কুমড়োর ঝাড় অর্থাৎ ঝোপ। আড়াআড়ি করে দোলায় দোলায় কত ফুল, দোলায় দোলায় ফুল ফুল যত যার। তা দেখো আড়াআড়িভাবে সেই ফুলগুলো দোলাচ্ছে এবং কোনোটা আড়াআড়ি কোনোটা লম্বাটে, আর তলা দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ।
এই মাচনের তলায় অর্থাৎ সেই লাউ কুমড়োর গাছে ফুল ফুটে রয়েছে অসংখ্য, তারা কখনো আড়াআড়িভাবে দুলে বেড়াচ্ছে। আবার তারই তলায় নোটে শাক অর্থাৎ লাল নোটে শাক, আমরা বাজার থেকে যে ডাঁটা শাক কিনি ওই জাতীয় একটা শাক, কিন্তু সেটা লাল রং, শাকটাই কিন্তু লাল। তাই এই মাচনের তলায় অর্থাৎ এই মাচার তলা দিয়ে লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, অর্থাৎ এই রঙিন ঢেউ অর্থাৎ রঙিন চাদর বিছিয়ে দেওয়ার মতন মনে হচ্ছে। লাল শাড়িখানা রোদে দিয়ে গেছে এই বাড়িরই বধূ কেউ। তো দেখে মনে হচ্ছে যে লাল রঙের একটা শাড়ি, বধূ কথা তো একটা গৃহবধূকে বোঝানো হয়েছে। তারা গৃহবধূরা সাধারণতই লাল শাড়ি পরেন, তারা যেন এই মাচার তলায় লাল শাড়িটাকে বিছিয়ে দিয়ে গেছে। মাঝে মাঝে সেথা এদো ডোবা থেকে ছোট ছোট ছানা লয়ে, তাহলে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। এই মাঝে মাঝে সেথা, সেথা কথার অর্থ কি? সেথা কথা তো সেখানে এদো ডোবা থেকে অর্থাৎ নোংরা আবর্জনায় নোংরা জলের মধ্যে থাকা ছোট ছোট ছানা নিয়ে ডাহুক, ডাহুক এক প্রকার মুরগি জাতীয় প্রাণী। এরা বেশিরভাগ সময় হেঁটেই চলে, উঠতে পারে, তবে এরা কিন্তু মুরগির মতো বেশি উঠতে পারে না, এরা দৌড়তে পারে খুব ভালো। এই ডাহুকরা তারা কিন্তু তাদের ছানা নিয়ে সেই ছানা নিয়ে কিন্তু সেই ডোবা নোংরা জল থেকে উঠে এসেছে। আর এই ডাহুকরা দেখতে কেমন জানো তো? মুখটা সাদা, পিঠটা কালো, পেটের তলার দিকে খয়েরি বর্ণের, আর পাগুলো লম্বা লম্বা, আর গাটা তেল তেলে, একেবারে যেন সেই মুরগির ছানা একটু বড় করে দেখলে যেমন হয় ঠিক তেমন করেই এরা কিন্তু আসে। আর এদের ছানাগুলো তোমরা দেখলেও বুঝতে পারবে না যে মুরগির ছানা না ডাহুক পাখির ছানা। তো ডাহুক এক প্রকার এই প্রাণী অর্থাৎ স্থলচরী প্রাণী, কিন্তু এটা নোংরা জায়গায় এরা বেশি থাকতে পছন্দ করে। এরা কিন্তু সেই কক কক ডাক করতে করতে কিন্তু এরা বেরিয়ে আসে তাদের এই কথাগুলো বলতে বলতে, অর্থাৎ ছানাপোনা নিয়ে তারা বেশ আনন্দে সেখান থেকে উঠে আসে। আর গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। আর সেই রকম একটা পরিবেশে অর্থাৎ নদীর ধারে একটা ছোট্ট কয়েকটা বাড়ি, সেই বাড়িতে লতা পাতা ঘেরা আর নানান ছোট ছোট ফুলে ঘেরা, সেই বাড়িতে এসেছে কারা? বনের শাখায় পাখিরা নির্ভয়ে গান গায়। আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলায় গেলেই আমরা দেখতে পাবো যে পাখিরা তারা স্বাধীনভাবে কিভাবে, তাদের যদি কোনো রকমভাবে জ্বালাতন না থাকে, তারা কি সুন্দরভাবে তাদের আপন মনে গান ধরে থাকে, অর্থাৎ গান গেয়ে চলে। তো এখানেও তেমনি এই শাখে, এই যে শাখে, এই শাখাগুলোতেই তারা কিন্তু মনের আনন্দে গান গেয়ে চলেছে। তো এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। তারা কিন্তু এটা বুঝেই উঠতে পারেনি যে প্রকৃতির সঙ্গে এই ছোট ছোট বাড়িগুলি এমনভাবে মিশে রয়েছে আত্মীয়ের মতো। তারাই বুঝতে পারেনি, তারা বন্যপ্রাণী বা জঙ্গলেই যাদের বাস, তারাও বুঝে উঠতে পারেনি যে এখানে মানুষ বাস করে। তাহলে দেখো, এমন পরিবেশের সঙ্গে মিশে রয়েছে নদীর ধারে ছোট্ট ঘর, তার চারিপাশে ছোট ছোট ফুল লতা পাতা দিয়ে ঘেরা। তারা কিন্তু বুঝেই উঠতে পারে না যে এটাই মানুষ বসত করে, অর্থাৎ মানুষের বসবাস আছে। মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরা আর ধনে, লঙ্কা, মরিচ। এই মরিচটা কি? মরিচ মানে হচ্ছে লঙ্কা থেকে মরিচ, মরিচ তাহলে লঙ্কাটাকে আমরা মরিচ বলি। এই দেখো, মটরের ডাল আমরা চিনি, মসুর ডাল চিনি লাল রঙের, মটর ডাল হলদে রঙের, আর কালো জিরে কালো রঙের, ধনে একটু খয়েরি বর্ণের অর্থাৎ ধূসর বর্ণের, ধনে ছোট ছোট গোল দানা, আর লঙ্কা মরিচ এটা তো আমরা চিনি। রোদে শুকাইছে উঠানেতে সযতনে, অর্থাৎ সেখানে সযত্নে উঠানের ওপরে এই জিনিসগুলো ছড়িয়ে রেখেছে শুকানোর জন্য। অর্থাৎ তাহলে মনেই হচ্ছে সেটা রৌদ্র করজ্জ্বল দিন, অর্থাৎ মটরের ডাল, অর্থাৎ শীত চলে গেছে, মসুর ডাল, কালো জিরে, এই সব কিছু কিন্তু শীতকালে। আর লঙ্কা মরিচ সারা বছরই হয়, কিন্তু দেখো এই মটর ডাল, মসুর ডাল, কালো জিরে, ধনে এরা সবই কিন্তু শীতকালীন ফসল বা শীতকালে উৎপাদিত হয় এমন দ্রব্য। তো এইগুলো সযত্নে শুকাইছে। লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরে ও ধনের রঙের পাশেতে আলপনা আকাকার। তাই বলছে যে লঙ্কা, মসুর আর কি মটরের এই যে রং, তিন বর্ণ, জিরে ধনের একটা রং, তারই পাশে মনে হচ্ছে যেন কেউ যেন আলপনা দিয়ে রেখেছে। যেন কেমন? যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, অর্থাৎ আখরে দিয়ে ভর্তি করা রয়েছে, তারা নানা কিছু দিয়েই এইটা যেন ভর্তি করা রয়েছে। আর সেখানে কি হচ্ছে? এ বাড়ির যত আনন্দ হাসি,
হ্যাঁ, আঁকা জীবন্ত করি, অর্থাৎ এই সমস্ত কিছু এঁকে তাহলে আমরা আঁকাটাকে কখনো কখনো জীবন্ত করে তুলতে পারি। কেন না, কেন কি যে আঁকার মধ্যে দিয়েও কিন্তু সেই আমরা এই এই কাহিনীগুলোকে অর্থাৎ ছবির কাহিনীগুলোকে জীবন্ত করে তুলতে পারি। আবার সাজ সকালের রঙিন, সাজ আর সকাল, সাজ মানে সকাল, সাজ মানে সন্ধে, আর সকাল মানে সকাল। সাজের বেলায়ও সন্ধেবেলা রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ থেমে, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়ি, এ বাড়িরে ভালোবেসে, এ বাড়িরে ভালোবেসে। তো দেখো, পাখিরা তো বুঝেই উঠতে পারেনি, তার সঙ্গে প্রকৃতির সকাল সন্ধ্যের মেঘ, তারাও কিন্তু আকাশ দিয়ে পেয়ে যা তুলোর মতো ভেসে চলেছে, এবং এই চলার পথে তারাও কিন্তু এই বাড়িটার কাছে এসে, অর্থাৎ এখানে এসে কিছুটা থেমে থাকে। তো এবার আমরা কল্পনার জগতে আমরা একটু ভাবি না, তোমরাও একটু ভাবো যে ধরো তোমার বাড়িটা বা আমার বাড়িটা একটা খরস্রোতা নদীর পাশে, নদীর দুপাশে গাছপালায় ভর্তি, আর নদীর জল খরস্রোতা, জলে ভর্তি, আকাশ নীল, আর সেই নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর তারই পাশে একটা ছোট্ট বসতি, এই বসতি কয়েকটা ক্ষুদ্র বাড়ি বা কুটির, সেই কুটিরে নানান জাতীয় ফুল ফলের গাছে ভর্তি, আর সেই গাছে লতা পাতা দিয়ে যেন, গাছপালা দিয়ে আর বাড়িঘর দিয়ে যেন একটা আত্মীয়র মতো মিশে রয়েছে। তো এইরকম যদি একটা পরিবেশ হয় না, তো আমাদের মনের গভীরে যদি আমরা এটাকে একটু কল্পনা করতে পারি, তাহলে দেখো খুব সুন্দরই লাগছে। এরকম যদি আমাদের একটা পরিবেশের মধ্যে আমরা যেতে পারতাম বা থাকতে পারতাম, তাহলে আমাদের কিন্তু খুব ভালোই লাগতো। তাই লেখক তার এই লেখনীর মধ্যে দিয়ে যে পল্লী প্রকৃতি যে কত সুন্দর হতে পারে, আর পল্লী প্রকৃতির জিনিসপত্র যে কত মধুর, কত সুন্দর হতে পারে, তার বর্ণনাই কিন্তু এই গড়াই নদীর তীরে কবিতার মধ্যে দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। আর তিনি যেমন দেখো আত্মীয়, অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে যে মানুষে মানুষে সংঘাত কিন্তু বেড়েই চলেছে, সেই উদ্দেশ্যে, তাকেই উদ্দেশ্য করে কবি এই জসীমউদ্দিন পল্লী বাংলাকে, বাংলার মধ্যে যে আত্মীয়তা, হ্যাঁ, এই সহানুভূতি, অর্থাৎ ব্যথা বেদনা দুঃখ কষ্ট, তারা যে সবাই একসঙ্গে ভাগ করে নিয়ে বসবাস করে এই পল্লী বাংলার মানুষের মতো, এই পল্লী বাংলার মানুষের চিত্রকে দেখিয়ে লেখক এই যে গড়াই নদীর তীরে অবস্থিত ছোট ছোট বাড়ি এবং গাছপালার সঙ্গে, বাড়ির সঙ্গে ফুলগুলির সঙ্গে, মেঘেদের সঙ্গে, পাখিদের সঙ্গে, আর এই যে বর্ণনা অর্থাৎ সুসম্পর্ক উপহার দিয়েছেন, এতেই কিন্তু আমরা উপকৃত, এবং লেখকও উপকৃত হয়েছেন এই জন্যই যে তিনি এটা আমাদেরকে বোঝাতে পেরেছেন যে পল্লী প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়েই মানুষে মানুষে হানাহানি কত কিছু, অর্থাৎ এইগুলোকে দূরে সরিয়ে রাখার আহ্বান জানিয়েছে। তো এই কবিতা থেকে আমরা লাইন বাই লাইন পড়েছি, কিন্তু এই কবিতা থেকে যে যে কোশ্চেনগুলো আসার মতন, আমি তোমাদের সামনে কতগুলো কোশ্চেন শেয়ার করব। শেয়ার করার সঙ্গে সঙ্গে একটা বড় কোশ্চেন শেয়ার করব। কোন কোশ্চেনটা? এই যে ডাহুক ডাহুক মেয়েরা, এই কোশ্চেনটা তোমাদের সামনে শেয়ার করব। কীরকম টাইপ কোশ্চেনটা লিখলে পরে এক্সামিনার আমাদের নাম্বার দেবে, এটা কিন্তু আমরা একটু দেখে নেব। তাই আমি বলবো যে আমি যে কোশ্চেনগুলো শেয়ার করব, সেই কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথেই তোমরা কিন্তু পড়া শুরু করে দেবে, আর পড়লে পরেই কিন্তু 100% কমন পেয়ে যাবে। আর এই 100% কমন কিন্তু এখন খুবই দরকারি, কারণ কি আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়ে গেছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার পরে আমাদের কিন্তু থার্ড সামেটিভ, এবং থার্ড সামেটিভে যে সম্ভাব্য প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আজকে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে তোমরাও ভালো করে পড়বে, তোমরাও সাকসেস পেয়ে যাবে। তো শেয়ার করার আগে বলবো যে এখান থেকে তোমরা একটা সুন্দর করে স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু প্রশ্নগুলোর উত্তরটা সবকটাই সঠিকভাবে পাওয়া যাবে এবং পড়তে সুবিধা হবে। তো পড়ার সাথে সাথে আমি কিন্তু কোশ্চেন বলার সাথে সাথে আমি এই উত্তরটাও সঙ্গে সঙ্গে বলে দেবো, তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। দেখো, এই উত্তরগুলো হলো, দেখো গড়াই নদী কোথাকার নদী, এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং কোথায় পতিত হয়েছে। আমরা বইতে যেটুকু জেনেছি তার বাইরে অনেক কিছু তোমাদের জানার দরকার আছে। এগুলো যদি এখন থেকে না জানি, তাহলে কিন্তু আমাদের 8-এর পরেই কিন্তু আমাদের মাধ্যমিকের শুরু, অর্থাৎ 9 শুরু। 9 থেকে যদি আমরা বাংলা বিষয়ের উপরে একটু দখল না রাখি, অর্থাৎ ভাষার উপরে দখল না রাখি, তাহলে কিন্তু আমাদের
একটু বিপদ আছে, তাই সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমার এই ভিডিও। আর এখানে কি টাইপ কোশ্চেন হবে সেগুলোও আলোচনা এবং কীরকম ধরনের প্রশ্ন হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। দেখো 1 নম্বর কোশ্চেন, যে গড়াই নদী কোথাকার নদী, এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং কোথায় পতিত হয়েছে, অর্থাৎ কোথা থেকে সৃষ্টি হয়েছে আর কোথায় পড়েছে, কোথায় গিয়ে পড়েছে, এটা 1 নম্বর। দেখো গড়াই নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের নদী, এটি বাংলাদেশের কুষ্টিয়ার তালবাড়িয়া নামক স্থানে পদ্মার থেকে উৎপত্তি হয়েছে। আর এই নদীটি চাঁদপুর জেলার কাছে মেঘনার সঙ্গে মিলেছে, তাহলে দেখো সঙ্গে মিলিত হয়েছে বা মেঘনা নদীতে পতিত হয়েছে। তাহলে আমরা একটা কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম। আমরা কোথা থেকে এই গড়াই নদীর উৎপত্তি কোথায় পড়েছে এটাও সব জেনে গেলাম এবং কোথা দিয়ে গিয়েছে এটাও একটু জেনে গেলাম। 2 নম্বর কোশ্চেন, দেখো গড়াই নদী কবিতাটির লেখকটাকে। দেখো পল্লী কবি জসীমউদ্দিন, অর্থাৎ পল্লী কবি তথা ঔপন্যাসিক তথা সাহিত্যিক হিসাবে এই জসীমউদ্দিনের নাম কিন্তু খুবই গুরুত্ব। তাই দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো কবি জসীমউদ্দিন কোন অভিধায় অভিহিত, অর্থাৎ পল্লী জসীমউদ্দিনকে আমরা পল্লী কবি অভিধায় অভিহিত করেছি। কবি জসীমউদ্দিনের লেখা 2টি এই কাব্যগ্রন্থের নাম দেখো, একটা হচ্ছে এই নকশিকাঁথার মাঠ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু তোমাদের 9 বা 10-এ থাকবে, অর্থাৎ 8 পাস করার পরেই কিন্তু যে কোনো ক্লাসে এটা থাকবে, এটা কিন্তু তোমরা সবাই পড়বে। আর যাদের কাছে বই আছে দাদাদের দিদিদের বই থেকে পড়ে নেবে, খুব সুন্দর একটা এখানে যেটা নায়ক নায়িকার একটা করুণ কাহিনী এর মধ্যে লুকিয়ে রয়েছে। আর এই রাখালি, তাহলে তার 5 নম্বর কোশ্চেন, দেখো গড়াই নদীর তীরে কবিতার বর্ণিত নদীটির নাম কি, অর্থাৎ নামটা হলো এই গড়াই রিভার, অর্থাৎ গড়াই নদী। পরের পাতাতে চলে যাব, পরের পাতাতে গিয়ে কিন্তু একটা স্ক্রিনশট সুন্দর করে তুলে নেবে, যে স্ক্রিনশট তুলে নিলে কিন্তু কোশ্চেনের উত্তরগুলো সঠিকভাবে পাওয়া যাবে। এবার চলে আসবো, দেখো মাচন কথার বাংলা আবিধানিক অর্থটা কি। এই মাচন কথার অর্থ হচ্ছে মাচা। আমরা গ্রাম বাংলায় দেখেছি না যে লাউয়ের মাচা, উচ্ছের মাচা, শশার মাচা, এই মাচন মানে হচ্ছে মাচা, অর্থাৎ এই মাচার উপরে কিন্তু লতা জাতীয় গাছেদেরকেই চাষ করা হয়। তারপরে দেখো মাচনের পরে কি আছে, এই মাচনের পরে আছে শিম, লতা, লাউ, কুমড়োর ঝাড় আছে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, দেখো মানুষের বসত করার কথাটি এখানে কারা বোঝেনি, যে মানুষ যেখানে বসবাস করে এটা বোঝেনি বনের পাখিরা, এখানে মানুষের বসত করার কথা বোঝেনি, তারা না বুঝেই কিন্তু সেখানে চলে গেছে যে প্রকৃতি বলে, সেই জন্য। দেখো 9 নম্বর কোশ্চেন, দেখো উঠানেতে কি কি শুকোচ্ছে, এই উঠানেতে মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা আরও গোলমরিচ। এবার দেখো এই লঙ্কা, ধনে, মসুর, কালো জিরে এগুলো সবটাই আমরা চিনি। দেখো গোলমরিচটা হয়তো অনেকে চিনতে নাও পারো। গোলমরিচ দেখো পেঁপের বীজ দেখেছো, এই পেঁপের বীজ যেমন দেখতে এরকম ছোট্ট মতন, একদম গাটা খসখসে এইরকম ধরনেরই একটা কিন্তু এই পেঁপের বীজের মতন দেখতে, এটা এরকম একটু বেশিটা গোল না, এরকম তেরা বেঁকা মতন একটু, এই ঠিক এইরকম ছোট ছোটই হয়। তাহলে এই যে গোলমরিচটা খেতে কেমন, ঔষধ তৈরি হয়। আর গোলমরিচ যারা লঙ্কা খেতে বারণ তারা গোলমরিচ খায়, গোলমরিচ একটা ঝাল জাতীয় যে গাছের ফল। 10 নম্বর কোশ্চেন, দেখো বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়। দেখো এই বাড়িটিকে ভালোবেসে যারা এসে দাঁড়িয়ে পড়ে তারা হচ্ছে এই রঙিন মেঘেরা কিন্তু কিছুক্ষণ থেমে থাকে। তারপরের পাতায় চলে যাব, পরের পাতায় গিয়েও কিন্তু এটাও স্ক্রিনশট তুলে নেবে, এই স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তেই সুবিধা হবে, তাই আমি বলবো স্ক্রিনশটটা তুলে নাও। এবার আসবো 11 নম্বর কোশ্চেন, দেখো এই আখর শব্দটির বাংলা আক্ষরিক অর্থ কি। এই আখর শব্দটির বাংলা আক্ষরিক অর্থ হলো অক্ষর বা বর্ণ, এটা 11 নম্বর কোশ্চেন। 12 নম্বরটা কি, ডাহুকটা কি। ডাহুক এক প্রকার স্থলচর স্ত্রী জাতীয় পাখি এবং সে তার ছানাপিনা কবিতায় বর্ণিত লাইনে আমরা দেখেছি যে এই ডাহুক পাখি তার ছানাপোনা নিয়ে কিন্তু কাদা জল থেকে এসেছে কোথায়, সেই মশলা যেখানে ছড়ানো সেখানে। তো এই ডাহুক এক প্রকার মুরগি জাতীয় পাখি, এরা দৌড়তে পারে কিন্তু উঠতে ভালো পারে না। মুরগিরা যেমন অনেক বড় সড়ো, এরা কিন্তু রোগা মতন ছোট্ট, মুখের দিকটা সাদা, ছুসলো মুখ, স্নাইপ পাখির মতো অনেকটা দেখতে, অর্থাৎ এই সামুদ্রিক পাখি এই স্নাইপের মতো অনেকটা দেখতে। আর পাগুলো লম্বা লম্বা, এরা জলের মধ্যেও বেশিরভাগ সময়টা থাকে খাবারের জন্য। এই পাখিটা কিন্তু সেই ডাহুক পাখি, অর্থাৎ ডাহুক কথার অর্থ হলো ডাহুক এক প্রকার স্থলচর সেই জাতীয় পাখি।
13 নম্বর কথা দেখো, জসীমউদ্দিন কবে কোথায় জন্মগ্রহণ করেন। দেখো পল্লীকবি জসীমউদ্দিন 1903 সালে বর্ণিত, এখানে কবিতায় 4 সালে বর্ণিত আছে, আমরা বইতে যেটা আছে বইতে আছে 4 সাল, এখানে আমরা সার্চ করে দেখে বুঝতে পারি যে এটা 3 সাল। তো যাই হোক আমরা 4 সাল লিখব। অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার জন্মগ্রহণ করেন কবে, এই 1 জানুয়ারিতে উনি জন্মগ্রহণ করেন। এটা আমি বলেছি সাল তারিখ উল্লেখ করে দেবো। তাই দেখো 14 নম্বর প্রশ্ন, যে কবি জসীমউদ্দিন কত সালে কোথায় মারা যান, অর্থাৎ 1976 সালের 14ই ফেব্রুয়ারি দেশের অর্থাৎ বাংলাদেশের ঢাকা জেলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা 14 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো বাংলাদেশের ফরিদপুর জেলার এই তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে বাংলাদেশের ফরিদপুর জেলা, এই যে তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। এই জিনিসগুলো আমরা ছোটরা তো খুঁজে পেতে একটু কষ্টই হয়, তাই যদি কেউ বড়রা খুঁজে দেয় তাহলে তো মজাই হয়। তো আমাদেরও যদি এরকম থাকতো, আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময় কিছু পাঠ্য বই ছিল, কিছু ছাত্রবন্ধু ছিল, কিন্তু এমন করে আমরা এই নেট দুনিয়ার মানুষের সাথে বা নেট দুনিয়ার টিচারদের সাথে কিন্তু আমরা পাইনি। তাই আমরা পাইনি বলেই আমাদের কষ্ট যে তোমাদেরকে এটা আমরা উপর দিতে পারছি, আর এটা জেনেই কিন্তু আমরা উপকৃত। তারপরে চলে যাব 15 নম্বর 16 নম্বর কোশ্চেন। দেখো এই 16 নম্বর কোশ্চেনে একটা কোশ্চেন, যে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, হ্যাঁ গানে গানে কথা কয়, এই ডাহুক মেয়ে কারা। তো আমরা কবিতা পড়ার পরে যে আমরা প্রশ্নগুলো লিখলে পরে কিরকম, দেখো আমরা প্রথমে একটা এরকম যদি একটা ঘর করে নিই, এই ঘর একটা 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে, পল্লী কবি তথা ঔপন্যাসিক কবি জসীমউদ্দিনের লেখা কবিতায় বর্ণিত ডাহুক মেয়ে বলতে এক জাতীয় স্ত্রী পাখিকে বোঝানো হয়েছে। আমরা পল্লী ডাহুক পাখি যদি বলে দিই, ডাহুক মেয়ে কারা, এই ডাহুক পাখি হচ্ছে মেয়ে পাখি, যে মেয়ে জাতীয় পাখি। তাহলে আমাদের এক্সামিনার কিন্তু কিছুতেই নম্বরটা দেবেন না, কারণ ওনারও চাই যে নাম্বার দেওয়ার, অর্থাৎ উনিও চান যে নাম্বারটা পুরোটাই দিয়ে দেবো, কিন্তু উনি নাম্বার দিতে পারেন না, ওনার হাত পা বাঁধা থাকে, অর্থাৎ টিচারদের হাত পা বাঁধা থাকে। এই টিচারদের হাত পা বাঁধন খুলতে গেলে ছাত্রদেরই কিন্তু দরকার, অর্থাৎ ছাত্ররা যদি মনে করে যে সেই বাঁধন খুলে দেবে, অবশ্যই সেই বাঁধন খুলে দিতে পারে। কেমন করে, এই রকম লেখনির মাধ্যমে। দেখো যে ডাহুক কারা, আমি লিখেছি যে পল্লী কবি তথা ঔপন্যাসিক কবি জসীমউদ্দিনের লেখা কবিতায় বর্ণিত ডাহুক মেয়ে বলতে এক জাতীয় স্ত্রী পাখিকে বোঝানো হয়েছে। এক্সামিনার জানবে ওয়াও সুন্দর, কোন কবিতার থেকে, হ্যাঁ কোন লেখকের কবিতা, সেখান থেকে উল্লেখ করে দিয়েছি। আর ডাহুকটা কি জাতীয় পাখি, এর সাথে সাথে যদি নম্বরটা বেশি থাকে তাহলে আমরা বলবো এরকম একটা স্নাইপ ধরনের পাখি, বা এরা ভালো উঠতে পারে না, দৌড়তে পারে, এদের দেখতে এরকম, তাহলে তো আরো খুশি হয়ে যাবেন। তারপরে যে তাদের বলতে কাদের, হ্যাঁ তারা কাদের নিয়ে আসে। দেখো 2 নম্বর, দেখো দুটো খোপ দিয়েছি, এরকম দুটো ঘর করে দিয়েছি, দিলে পরে এক্সামিনার কিন্তু এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু ফলো করবে। অর্থাৎ এগুলো ফলো করার জন্য যে আমরা বলতে চাইছি যে, অর্থাৎ আমি তোমাদের বলবো যে তোমরা এরকম লেখো আর এক্সামিনারকে বলো, স্যার এই যে দেখুন আমি প্যারা করে লিখেছি, আমার লেখার সময় দেখেন কত মেনটেন করেছি, এখান থেকে শুরু করেছি এরকম জায়গা থেকে, আর এখানে শেষ করেছি। দেখো আমি প্রথম থেকে শুরু করিনি, এখানে গিয়েও শেষ করিনি, শেষ করার স্টাইলটা স্যার দেখুন আমি কেমনভাবে করেছি। ঠিক তারপরে দেখো এখানেও সেটাও করেছি, এখানেও সেই রকম দেখো, তাহলে লেখার স্টাইলটা থাকতে হবে। তো তারা কাদের নিয়ে আসে, ডাহুক মেয়েরা নোংরা পঙ্কিল জলাশয়, অর্থাৎ কাদাযুক্ত জল যেখানে, সেখান থেকে তাদের ছোট ছোট ছানাদের নিয়ে আসে। তাহলে দেখো কত সুন্দর আসলো হলো। এবার দেখো 3 নম্বরটা, দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর ঘর দিয়ে দিয়েছে 3টে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। যদি 3 নম্বর থাকে এক্সামিনার 3 নম্বর দিতে বাধ্য থাকবেন, এর বাইরে উনি 1 নম্বর, হাফ নম্বর, 1 চুল নম্বরও কাটতে পারবেন না। তাই দেখো তারা কিভাবে কথা বলে, ডাহুক পাখিরা সাধারণত জলাশয়ে বিচরণ করে, অর্থাৎ জলাশয়ের ধারেই ওরা সবসময় থাকে। এই গড়াই নদীর তীরে এসে গানে গানে তারা তাদের সুখের আনন্দের কাহিনী একে অপরকে শোনায়, অর্থাৎ একে অপরের সঙ্গে শেয়ার করে। তাহলে দেখো আমরা যদি এইরকম ভাবে যদি প্রশ্নগুলোর উত্তর লিখি, তাহলে এক্সামিনার দেখো এখান থেকে শুরু হয়েছে এরকম জায়গায় শেষ, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এখান থেকে শুরু হয়েছে এরকম জায়গায় শেষ। এইরকম ভাবে যদি আমরা প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি প্যারা করে করে, এক্সামিনার নাম্বার দিতে বাধ্য, অর্থাৎ ওনার হাত পায়ের বন্ধন খুলে যাবে, অর্থাৎ উনি যে হাতে বেঁধে রেখেছেন যে নম্বর দিতে পারবো না লেখা ভালো না হলে, সেই বন্ধন খুলে যাবে। তো আমাদের শেষ প্রশ্ন দেখো, যে গড়াই নদীর তীরে কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ সুজন বাতিয়ার কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে এই ছিল আজকের এই কবিতার মূল বিষয়বস্তু আলোচনা এবং সম্ভাব্য প্রশ্ন। আর কিছুটা পার্ট বাদ থাকলো, এখানে পার্ট 1 তোমাদের সামনে শেয়ার করলাম।
পার্ট 2 খুব শীঘ্রই শেয়ার করব। আর এই পার্ট 2 দিলেই কিন্তু এখান থেকে অর্থাৎ কবিতায় বর্ণিত ব্যাকরণ অংশ তথা আরও কয়েকটা বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনগুলোর উত্তর সমেত আলোচনা করব, যাতে তোমাদের আর কোনো রকম সমস্যা না হয়। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাহলে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও এই ধরনের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আর আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে শিক্ষা এমন একটা জিনিস, দেখো সকলকে, তুমি ভাবছো বা আমি ভাবছি যে আমি দেবো না, আমার কাছে রেখে দেবো, তাহলে তোমার শিক্ষা বাড়লো না। এই শিক্ষাটা বাড়বে একজন শিক্ষক যদি তার ছাত্রছাত্রীদের শিক্ষা না দিতে পারেন, এবং ছাত্রছাত্রীরা যাতে সেই শিক্ষাটাকে চারিদিকে ছড়িয়ে দিতে না পারে, তাহলে কিন্তু সেই শিক্ষার মূল্যটা কিন্তু সীমাবদ্ধ থাকলো নিজেদের মধ্যেই। এটা কিন্তু অর্থাৎ গণ্ডি ছাড়িয়ে চলে গেল না। এই গণ্ডি ছাড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুরাও জানতে পারবে। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব, আর তোমাদের সামনে এরকম মজাদার ভিডিও উত্তর সমেত আলোচনা করব তোমাদের মতো করে। গুড বাই ফ্রেন্ডস।